অনুষ্ঠানটা ইউথদের, তাই না, আয়োজন করা এবং ইউথদের উদ্দেশ্যে যে তারা কিভাবে ভবিষ্যতে ফুড সেফটি ইস্যুতে নিজেকে জড়াতে যায় বা জড়াতে পারে বা এই বিষয়ে কাজ করতে পারে। এর জন্য সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে ফুড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেমটা কি সেটা বুঝতে পারা। এটা কিন্তু কোনো আবেগ বা ইমোশনের জায়গা না, এটা সোশ্যাল মিডিয়ার কোনো খবর দেখে মানে অস্থির হয়ে যাওয়ার জায়গা না। ফুড সেফটি ম্যানেজমেন্ট যে করবে এটার দায়িত্ব বিএফএস এর, কিন্তু তাদের কিন্তু দায়িত্ব এই না যে আপনার ঘরে ঘরে গিয়ে আপনাকে শিখিয়ে আসবে। ইটস নট দ্যাট। বিএফএস এর পরিষ্কার আইনে বলা আছে বিএফএস এ কোঅর্ডিনেট করবে, অর্থাৎ ওরা সমন্বয় করবে, প্রত্যেকের কাজ করবে। শেয়ার্ড রেসপন্সিবিলিটি মানে কি? আপনারও যেরকম নিরাপদ খাদ্য ইয়ে করার কিছু দায়িত্ব আছে, আবার ইন্ডাস্ট্রির আছে, যারা আদার স্টেক হোল্ডার মার্কেটে দোকানে যারা বিক্রি করে তাদেরও দায়িত্ব আছে, ফসল যারা করা তাদের তো প্রধান দায়িত্ব, তাই না? এখন কথা হচ্ছে যে এই যে ফুড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম, এই যে বলতেছি এটা আমি বলবো না এটা একটা জটিল প্রক্রিয়া, অনেকে জটিল বলে, বাট আমি এটাকে জটিল করবো না, আমি বলবো এটা একটা সিস্টেমেটিক প্রসিডিউর, কারণ প্রত্যেকের সাথে জড়িত। যেমন ভাই বললেন আমার মাটি ক্লিন লাগবে, আমার পানি ক্লিন লাগবে, উপরন্তু আমার আবহাওয়া ক্লিন লাগবে। রিসেন্টলি ইদানিং যে কথাগুলি ফেসবুকে আসছে বা সোশ্যাল মিডিয়াতে আসছে যে খাবারের রেডিয়েশনের মাত্রা অনেক পাওয়া যাচ্ছে এবং বলা হচ্ছে যে সব খাবারে পাওয়া যাবে। রেডিয়েশনটা আসলে করতে কি ইন্ডাস্ট্রি যারা এই ফুফার যারা ইনারে কি চেপিয়ে নিয়ে তেজস্ক্রিয় পদার্থ নিয়ে কাজ করছেন, ওনারা কি রেডিয়েশন দিচ্ছেন? কোন কৃষক কি রেডিয়েশন দিচ্ছেন? তাহলে রেডিয়েশন আসবে যদি সত্যি পাওয়া যেয়ে থাকে, ইটস কামিং ফ্রম দ্য এনভায়রনমেন্ট, তাই না? এনভায়রনমেন্টে আসতেছে, এনভায়রনমেন্ট কিভাবে আসতেছে, কেন আসতেছে, সেই জায়গায় কাজ করতে হবে। সেটা অ্যাটমিক এনার্জি কমিশন এবং পরিবেশ অধিদপ্তর তাদের ধারে যায় পড়ে দায়িত্বটা, যেটা শনাক্ত করেন, বন্ধ করেন। এনভায়রনমেন্ট রেডিয়েশন থাকলে ফুড কি বা আমি নিজেও তো রেডিয়েশন করছি, আমি কি আমার স্বাস্থ্যকে আমি বাতাস থেকে খারাপ করছি না? এটা শুধু আমি খাবারের কেন বলছি, এটা একটা করে আপনারা, আমি একটা জিনিস সবসময় সব জায়গায় বলি, কেন বলি? এটা হলো যে আমাদের যে জানার সাথে সাথে আমাদের যে সচেতনতা, সেই সচেতনতাটার যে কত বড় অভাব বাঙালি জাতি হিসেবে হোক, ইয়াং হিসেবে হোক, ইভেন এই জিনিসটা ইয়াং লাগে না, ওল্ড যারা তারাও সচেতনতার অভাব। আপনারা সবাই হাত তুলবেন একদম মন থেকে, কয়জন আপনারা এই জিনিসটা বিশ্বাস করেন যে ওই বাপির পিছনে যে মেয়েটা প্রশ্ন করেছিল শাকসবজি ফলমূল খাবার এগুলো আমরা দিব, কোনটা দিব না, বা আমরা খাবো যে এটা দিব, যে শাকসবজি ফলমূল ফরমালিন দিয়ে সংরক্ষণ করা হয়, ফরমালিন দিয়ে তার শেলফ লাইফ বাড়ানো হয়, যার কারণে ফরমালিন দিয়ে আমাদের সারা দেশে ফরমালিনে সবকিছুতে ফরমালিন, এই জিনিসটা বিশ্বাস করেন বা এখনো ভাবেন? কয়জন আছেন? হাত তুলেন তো, একটু জোরে হাত তুলেন। নাস্তা খাওয়াইছে তো আপনাকে? হ্যাঁ, এইদিকে যথেষ্ট পরিমাণে আমি তো মনে হচ্ছে যে 80% ইয়াং হাত তুলে যাচ্ছে। আমি যদি বলি আপনাদের যে আপনারা একটা অন্ধকার যুগে সেই মিশরের যে পিরামিড আবিষ্কার হয়েছিল সেই যুগে বসবাস করছেন, তাহলে কি আমাকে জুতা পেরা করবেন? বলেন, আমাকে তেরে আসবেন আজকালকার ট্রেন্ড অনুযায়ী? হ্যাঁ, যে প্রফেসর কি বল, আমি কিন্তু এই তারাটা খেয়েছি একসময়, আমাকে অনেকভাবে থ্রেট দিয়েছে। জাস্ট আমি বলেছিলাম যে ফরমালিন দিয়ে শাক সবজি ফলমূল কোনোভাবেই সংরক্ষণ করা যায় না, ইট ডাজ নট ওয়ার্ক উইথ ইট। এবং কনক্লুশনে বলেছিলাম যে বাংলাদেশে কোনো কৃষক কোনো দিন ফরমালিন ব্যবহার করবে না। আপনারা চুপ থাকছেন কেন? হইচই করছেন না, আমাকে গালি দিচ্ছেন না?
আমি তো প্রস্তুত আপনার এই ক্ষোভ ফেস করার জন্য। কোথা থেকে আসলো আমার মধ্যে এই আত্মবিশ্বাস? কোথা থেকে আসলো আমার মধ্যে যে ইয়াংদের তারা খাবো না আমি এই গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে কথা বলে যাই? এই সাহসটা আমার কোত্থেকে আসলো বলতে পারেন? এই সাহসটা আসছে কারণ আমি একজন সায়েন্টিস্ট। আমি কিন্তু সায়েন্সের বাইরে এক পা নই। গল্পটা আপনাদের বলতেই হয় যেহেতু অনেকগুলা, কারণ একটা বললেই বুঝতে পারবেন আমরা কোথায় আছি। ফর্মালিটি যখন বাংলাদেশে ধ্বংসযজ্ঞ চলছিল, হাজার হাজার টন ফলমূল প্রতিদিন ধ্বংস করা হচ্ছিল, আম, কলা, কাঁঠাল, লিচু সবকিছু। এই ধ্বংস করা হচ্ছিল 2014 পর্যন্ত, 10, 11, 12। এবং তখন পত্রিকা খুললে নিউজ হেডলাইন্স, প্রধান শিরোনাম কি খাচ্ছি, কোথায় যাচ্ছি, খাবার খাচ্ছি না বিষ খাচ্ছি। আপনারা জানেন আমাদের একজন জনপ্রিয় অভিনেত্রী আছে দীপা খন্দকার। আজকালকার যারা ইয়াং তারা হয়তো চিনবেন না, কিন্তু যারা একটু আমার এই যে তারা জানবেন যে একসময় উনি নায়িকা ছিলেন, পরে এখন হয়তো মায়ের চরিত্রে অভিনয় করেন। ওনার একটা ইন্টারভিউ ছিল টেলিভিশনে এবং সৌভাগ্যবশত আমি তখন ছিল দেখেছি। ওনাকে প্রশ্ন করা হয়েছিল, দীপা আপু, হ্যাঁ আপনি তো 15-20 বছর ধরে মিডিয়াতে আছেন, আপনার কোনো চেঞ্জ নেই, এত সুন্দর ফিগার মেনটেন করে আছেন, এর রহস্য কি বলবেন? দীপা খন্দকার বলেছিল যে 3 বেলা খাবারের সাথে যে পরিমাণ ফরমালিন খাচ্ছি তাতে আমার শরীর এমনিতেই সংরক্ষিত হয়ে যাচ্ছে, আমার শরীর আর ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। কোথায় গিয়েছে বিশ্বাস যে 3 বেলা খাবারের সাথে আমি ফরমালিন খাচ্ছি? কথাটা কিন্তু দীপা খন্দকার মিথ্যা বলেছেন। 3 বেলা ফরমালিন আমি খাচ্ছি, আপনি খাচ্ছেন এবং প্রত্যেকে আমরা খাচ্ছি। এই ফরমালিন কোথা থেকে আসছে? বোতলে ভরে খাচ্ছি, ডাক্তার প্রেসক্রাইব করছে, নাকি কৃষক আমাকে উপহার হিসেবে খাবারের সাথে দিচ্ছে? নো, একদম না। সায়েন্টিফিক এভিডেন্স হচ্ছে যে ফরমালিন রিঅ্যাক্ট করে প্রোটিনের সাথে। প্রোটিন আমরা সবাই কম বেশি ইন্টারমিডিয়েটে থাকতে বা যারা বায়োলজি নিয়ে পড়েছি আমরা দেখেছি যে একটা জারের ভিতরে একটা ব্যাগ, একটা সাপ, একটা অক্টোপাস, তাই না, রেখে দিয়েছে একটা লিকুইডের ভিতরে, তাই না? বছরের পর বছর এটা নষ্ট হচ্ছে না। ওই লিকুইডটা কিন্তু ফরমালিন। আমার বোধহয় স্লাইড দেখাতে বললে ভালো হতো। ওই লিকুইডটা ফরমালিন এবং সেটা কাজ করছে কিভাবে? সেটা কাজ করছে যে প্রোটিন যে আমাদের গায়ের ভিতরে, ইভেন আমাকেও যদি একটা ড্রামে ফরমালিন ধরে ডুবিয়ে রাখেন, হ্যাঁ মরবো আগে কিন্তু বসবো না। আর যদি মরার পর আমাকে মারার পরে লাস্টে রেখে দেন, তাহলে আমি একদম এরকমই থাকবো বছরের পর বছর। বুঝবো না কেন? বুঝবো না কারণ ফরমালিন আমার গায়ের প্রোটিনের সাথে রাসায়নিক বিক্রিয়া করে একটা পাতলা আবরণ তৈরি করে, যেটাকে মিথিলিন ব্রিজ। এবং এই আবরণটা এতটা শক্ত, পাতলা কিন্তু শক্ত, নিশ্চিত, এটা ভেদ করে কোনো বাতাস, অক্সিজেন কিংবা কোনো জীবাণু কোনোভাবেই ভিতরে প্রবেশ করে। ফলে কি হয়, ভিতরে যে আমার অংশ আছে সেটা পচার জন্য আইদার বায়ু দরকার, অক্সিজেন দরকার, নয় মাইক্রোবস দরকার, কোনোটাই তো ভিতরে যাচ্ছে না। পচাবিটা কে? ভিতরে ইনট্যাক্ট থাকছে। শর্ত হচ্ছে যে যাকেই আপনি রাখতে চান তাকে ওই ফরমালিনে ডুবিয়ে রাখতে হবে সম্পূর্ণ। এতটুকু অংশ যদি বাতাসে থাকে ওই জায়গায় ওই ব্রিজ তৈরি হবে। ফলে হয় কি, ডুবিয়ে রাখতে হবে। এখন আপনি বলেন শাকসবজি, ফল মূলে প্রোটিন যেটার সাথে সে রিঅ্যাক্ট করবে, তার সেই পাতলা আবরণ তৈরি করে তাকে রক্ষা করবে। শাকসবজি, ফল মূলে প্রোটিন আছে 2 to 5%। আমার দরকার ফরমালিন প্রোটিন 90%, তাই না? এখন কবে কোথায় কে দেখেছিলেন আপেল ড্রামের ভিতরে পানিতে ডুবিয়ে রাখছে, যেটা আমরা ফরমালিন বলে সন্দেহ করতে পারি? আপেলকে তো গেলাপ করায়া তাকের উপরে সাজিয়ে রাখা হয়, তাই না? কিছু কিছু কৌতূহলী আমাকে তখন চার্জ করতে, স্যার ওই তাকের মধ্যে তো ফরমালিন স্প্রে করতে পারে,
সময় স্বল্পতা, আমি একটাই করবো, আমার ধারণা একটাতেই হবে, এই ফরমালিন গল্প দিয়ে শেষ করবো। হ্যাঁ, কাকের বিরুদ্ধে স্প্রে করতে পারে ফরমালিন, হ্যাঁ করতে পারে যদি কারোর কাজ না থেকে খেয়ে দেয়, তো যদি করে সেটা পানি, ফরমালিনটা কি 30 to 40% জলীয় দ্রবণ, বাকিটা পানি, এতটাই গোলাটাই উড়ে চলে যাবে ফরমালিন, পানি থেকে যাবে। আর যে রিঅ্যাকশনটা প্রোটিনের সাথে করে সেটা করতে সম্পূর্ণ হতে 4 থেকে 6 সপ্তাহ। ইটস এ ভেরি স্লো রিঅ্যাকশন। আমি কিন্তু এই কথাগুলি আমার থেকে বলছি না, এটা বাহিরের দেশে বৈজ্ঞানিক গবেষণা করে প্রমাণ করা হয়েছে, সে এভিডেন্স আমার কাছে আছে। এখন এই কথা বললে তো আপনারা সহজে বিশ্বাস করবেন না যে আমাদের দেশে এটা হয়নি, নাই। এই জন্য কিন্তু আমরা ফুড সেফটি অথরিটি থাকতে মাসুদ সাক্ষী এফএও অর্থায়নে আমরা বাংলাদেশের 28 পদের খাবার পরীক্ষা করেছি, সেটা HPLC মেথডে, অথেন্টিক মেথডে, এবং কোনোটাতেই কিন্তু ফরমালিনের কোনো মাত্রা নেই। দেখা গেল যে প্রত্যেকটাতেই ফরমালিন আছে, 2.1 ppm, দ্যাট। তাহলে এগুলি আসলো কোথা থেকে? যদি না দিয়ে থাকে, আসলে যেটা সত্যি কথা সেটা হলে প্রতিটা খাদ্য পণ্যে, ইভেন আমার ভিতরে, আপনার ভিতরে একটা ন্যাচারাল অ্যামাউন্টের ফরমালিন থাকে। হ্যাঁ, আপেল কেন পচে না 2 মাসে, জাতীয় প্রশ্ন হয়ে রয়েছে, সেইটাতে পরে আসে। এই যে ন্যাচারাল ব্যাকগ্রাউন্ডের ফরমালিন থাকে, সেটার তুলনায় আমাদের যে 28টা খাদ্য কোনোটাতেই মাত্রার অতিরিক্ত বা ওই লেভেলের বেশি ফরমালিন পাওয়া যায়নি। অথচ যে কিটটা দিয়ে পরীক্ষা করে করে স্কল এবং কি ধ্বংস করা হয়েছিল, সেই কিটটা ছিল একটা ভুল কিট, ওইটার জন্যই। এবং হাইকোর্ট বাধ্য হয়েছিল নিষেধাজ্ঞা জারি করতে যে এই কিট দিয়ে ফরমালিন মাপলে এই রেজাল্ট গ্রহণযোগ্য নয়, HPLC মেথডে করতে হবে। সুতরাং এখনো যারা বলে যে ফরমালিন দিয়ে শাকসবজি খাওয়া, হ্যাঁ, এবং শাকসবজি প্রিজার্ভ করা যায়, হ্যাঁ, তাদের এখনো শিখতে হবে, বুঝতে হবে সায়েন্স। সুতরাং এইরকম আমরা অনেক অনেক অন্ধকার জিনিস, অন্ধকার জগতে বাস করি। ফুড সেফটি ইটস এ সিস্টেমেটিক ওয়ে। এই জায়গায় ফরমালিন, যেমনটি আমি সরি ফর মেনশনিং, বলেছিল মেলামাইন দিত, এখন দেখায় মেলামাইন কিন্তু যে 2007-8 সালে যে তোলপাড় হয়েছে, পরে কিন্তু স্যাম্পল বিদেশে পাঠানোর পর মেলামাইন পাওয়া যায়। It was not contaminated by melamine. সুতরাং মেলামাইন দেওয়া হতো, এটাও চায়নাতে হয়েছে, এটা আমাদের দেশে চায়নাতে তো নকল ডিমেরও ভিডিও হয়েছে, সেটাও ছিল একটা পেইন। সুতরাং এরকম অনেক কিছু আছে। ইয়াংদের প্রতি আমার একটাই অনুরোধ, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড সায়েন্টিফিক্যালি। বিএফএস এর একা দায়িত্ব না, তবে মেয়েদের প্রশ্নের উত্তরে আমি এখন আসতেছি যে আমরা যখন কাজ শুরু করেছিলাম তখন বিএফএস এর কোনো অফিস ছিল না। আমরা কিন্তু একটা খাদ্য ভবনের লাইব্রেরির একটা ডেস্কে 11 জন, ওরা 11 জন কাজ করতাম, এবং ওখানে বসে আমরা 2 বছরে 5টা রেগুলেশন, তখন আমাদের হাতে কিছু ছিল, তো রেগুলেশন হয়েছে, তখন আমাদের 11 জনের বেশি কেউ ছিল না, এখন অনেক শয়ে মানুষ। হ্যাঁ, এবং আরো 5টা ড্রাফট পরবর্তীতে আমি এইটুকুই বলবো যে বিএফএস এর এই পর্যন্ত যতটা করা উচিত ছিল বলে আশাবাদী ছিলাম, ততটা হয়নি। কেন হয়নি সেটা ওনারা বলতে পারবেন। আরো কিছু টার্গেট বেসড কাজ করা উচিত ছিল। জনগণ কিন্তু আপনার কয়টা রেগুলেশন হইল, কয়টা অফিসার নিয়োগ হইল, এটা নিয়ে মোটেও ইন্টারেস্ট না। জনগণ জানতে চাইলে আমি ভাত খাবো, রাইস চাউল, কিন্তু এটা নিরাপদ কিনা বলে 400 টাকা। আমি যেমন ওই যে বললেন একজন যে আমি বুদ্ধি দিব, আমি নিউট্রিশনিস্ট, আমি কোনটা দিব কোনটা দিব না, এর কোনো উত্তর নাই।